হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম 12 প্যাটেল উইথ অননার নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে শ্যুট করতে বসেছি, হিসাব করলে দেখা যাবে প্রায় 17 দিন পর। এর ভিতরে আমার কোনো ভিডিও শ্যুট করা হয়নি। যে ভিডিওগুলো শ্যুট করেছি সেগুলো দেখা যাবে যে আগের শ্যুট করা ছিল, টুকটাক আপলোড দিচ্ছিলাম এখানে সেখানে। বাই দ্য ওয়ে, আমার নতুন স্টুডিওতে তোমাদেরকে স্বাগতম। আমার তো জানানোই হয় নাই, মানে রাইট নাও আমার স্টুডিও আমি রেডি করছি। এতদিন তো আমার বেডরুমে দেখেছিলে একটা পর্দা দিয়ে সব সময় বসতাম। ফাইনালি রাইট নাও বেডরুমের বাইরে আমার পার্সোনাল স্টুডিও আমি রাইট নাও রেডি করছি। আমি আর স্নিগ্ধ বেসিক্যালি আমাদের নিজেদের বাসায় মুভ অন করেছি। আর একটু তোমাদেরকে দেখাই হালকা আমার পিছনে ক্যাবিনেটটা। সো এটা হচ্ছে আমার কম্পিউটার এডিটিং এরিয়া। আর এই পাশের যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ সাদা, পুরোটা হচ্ছে স্কিন কেয়ার রাখার। আর এটার অপোজিটে যে ভ্যানিটিটা তোমরা দেখেছো আগে, আর যে মিররের যে আলমারিটা, এই পুরোটুকু হচ্ছে, এই পাশটা হচ্ছে আমার পুরো মেকআপ, আর পিছনের পার্টটা হচ্ছে পুরোটা আমার স্কিন কেয়ারের জিনিসপত্র। হোপফুলি আরেকটু রেডি করে সুন্দর করে দেন তোমাদের সাথে শেয়ার করব আমার স্টুডিও সেট আপ। সো ইয়া, অনেক খারাপ লাগছে। 7 বছর ছিলাম মোহাম্মদপুরে। খারাপ লাগছিল আসার সময়, যদিও বা আমার জন্মই শান্তিনগরে, আমি আবার শান্তিনগরে মুভ করেছি। বাট আমি জানি না কেন আমার মোহাম্মদপুর এত ভালো লাগছে। শান্তিনগরে এসে মনে হচ্ছে এখানে কোনো ফেস্টিভ ভাইব নাই, এখানে কেমন মরা মরা লাগতেছে, আমি জানি না। সো ইয়া, অনেক ধকলের মাঝখান দিয়ে একটা আইশ্যাডো প্যালেটও না ভেঙে, কোনো কিছু না নষ্ট করে আমি আনতে পেরেছি। মানে অনেক বড় বিষয়। আর কি বলবো তোমাদেরকে, মানে কি যে হলো বা আমার বাসা চেঞ্জের সময়। আমি একবার চিন্তা করছিলাম 12 প্যাচালের শ্যুটটা করার আগে 12 ভেজাল উইথ অনন্যা বলে একটা কোনো এপিসোড করবো কিনা। আমি জাস্ট একটুখানি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। বাসা যেদিন মানে মুভ করব, এর আগের দিন আমি যেটা করছি, স্নিগ্ধকে আর সাজেদকে নিয়ে আমি একবারে সাজেদদের গাড়ি দিয়ে আমি আমার মানে অ্যাকচুয়াল যে আইশ্যাডো প্যালেটস মেকআপগুলো আছে সেগুলো নিয়ে আমি চলে আসি, যেন বাসা যখন চেঞ্জ করব তখন যেন আমার জিনিসপত্র কোনো হ্যাম্পার না হয়। বাসায় আসার পর খেয়াল করলাম পুরো একটা আলমারির জিনিস আমি আনিনি, আমি ভুলে গেছি। পরে উবারে সবচেয়ে যে বড় গাড়িগুলো পাওয়া যায় 11 সিটের, ওইরকম পুরো 11 সিটের গাড়ি ভর্তি মালপত্র নিয়ে আমি রওনা হই যেদিন বাসা চেঞ্জ করবো এই দিন। এরপর 31 তারিখের কাহিনী বলছি তোমাদেরকে। এরপর যেটা হয়, বাসা যখন সব কিছু মানে আমরা তো একটা ইয়েতে ভাড়া দিয়ে দিচ্ছিলাম, যে অ্যাপসের থাকে না, যারা হচ্ছে বাসা সব কিছু একবারে মানে রেডি করে সব কিছু নিয়ে যায়, তো ওরা আমাদের সব কিছু প্যাক করে নিয়ে চলে আসতেছে। স্নিগ্ধ যেটা বললো যে আমাদের যে টিভি, আম্মুদের যে টিভিটা আসছে আর আমাদের যে টিভিটা আসছে, ওই দুটো আমরা নিয়ে আসতেছিলাম, কারণ আমার বাবা আম্মু তো দেশে মুভ করবে, রাইট না আমাদের সাথে আসছে। সো এই দুটো যেন আমরা গাড়িতে করে নিয়ে যাই, আর বাকিগুলো ওরা ওদের মতো ট্রাকে করে নিয়ে আসবে। ওকে। সো আমি, আমার হাজব্যান্ড, আমার মা আর আমার দেবর মিলে একসাথে রওনা দিচ্ছি। এদিক দিয়ে বাবা কিন্তু, আর বাবার যে অ্যাসিস্ট্যান্ট আছে ওরা আগেই চলে গেছে। তো আমি সবসময় না একটা জিনিস চিন্তা করতাম, মানে খুবই বাজে কিছু উইয়ার্ড চিন্তা, যে ফ্লাইওভারের উপর দিয়ে যখন আসতেছি এই সময় গাড়ি নষ্ট হলে কেমন লাগে। ইয়েস, বাসা চেঞ্জের দিন আমার সে আশা পূরণ হয়ে গেল। সো তাও আবার কোথায়, বিজয় সরণির ওখানে যে ফ্লাইওভারটা আছে, গাড়ি বন্ধ হয়ে গেল। গাড়ি বন্ধ হয়ে গেছে মানে ব্যাটারি ডেড। অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি ব্যাটারিটা ঠিক করার, ড্রাইভার সো ঠিক হচ্ছে না। এরপর স্নিগ্ধ বললে এইভাবে মনে হয় না আমরা গাড়িতে যেতে পারবো, এক কাজ করি উবার ডাকি, উবার এসে তোমাদেরকে নিয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে যেহেতু আমরা অনেক বড় 2টা টিভি নিয়ে আসতেছি, নর্মাল প্রাইভেট কারে তো আমরা যেতে পারবো না। সো আমাদের লাগবে বড় গাড়ি, আর বড় গাড়ি সচরাচর উবারে পাওয়া যায় না। তো আমরা যে গাড়িটা পাইছিলাম ওইটা রয়েছে বনানীতে, সে আসবে বিজয় সরণিতে। আর ওই দিন প্রচণ্ড প্রচণ্ড জ্যাম ছিল। সো যেটা হয়, মানে কানি বন্ধ, প্রচণ্ড গরম লাগতেছে। আমি আম্মু ব্যাক সিটে বসা, আমাদের সামনে দুইটা হচ্ছে, সামনের সিটে হচ্ছে রাখা হচ্ছে 2টা টিভি, তার সামনে স্নিগ্ধ আর স্নিগ্ধর ভাই বসে আসছি। এখন কিছুক্ষণ ওয়েট করার পর পুলিশ চলে আসছে, এসে জিজ্ঞাসা করছে কি হয়েছে। পরে বলতেছে যে গাড়ি নষ্ট হয়ে গেছে। তো উনি আর বলছে যে এভাবে তো আপনি মাঝপথে গাড়ি মানে রাখতে পারবেন না,
আপনাকে গাড়িটা সাইড করতে হবে। তো বলছে ওকে, এখন গাড়ি কীভাবে সাইড করবে? এখন বলছে আপনারা সবাই নেমে যান, উনি টিভিটা নিয়ে গাড়িটা আস্তে আস্তে ঠেলে সাইডে করুক। এখন যেটা হয়েছে যে যেহেতু আমরা ফ্লাইওভার উপরে আসছি, এখন টিভি তো 50 ইঞ্চি, এখন সেটাকে টান দিয়ে বের করতে গেলে এদিক দিয়ে গাড়ি কীভাবে যাবে? এখন পুলিশ বলছে টিভি বের করতে দেওয়া যাবে না, শুধু মানুষরা বের হয়ে যান। আমি আর আমার তো পিছনের সিটে, এখন যেহেতু যে মাইক্রোবাসগুলোতে বসার সামনের সিটে হচ্ছে টিভি, আমি আর আম্মু তো আর বেরোতে পারতেছি না। সো যেটা হলো, স্নিগ্ধ আর স্নিগ্ধর ভাই বের হয়ে গেল, ড্রাইভার গাড়িতে বসা, আমি আম্মু পিছনের সিটে গরমে ঘামতেছি। এখন ওরা 3 জন মিলে, মানে পুলিশ আর স্নিগ্ধর ভাই হৃদয়, ওরা মিলে গাড়িটা পিছন থেকে ঠেলতেছে। আর আমরা কিন্তু ফ্লাইওভারটা কিন্তু যে ঢাল মতো যেটা ওই দিকে আগাচ্ছি। তো যেটা হয়, আমরা এই পাশটাতে হচ্ছে বিজয় সরণির এই পাশটাতে আমরা জ্যামে আটকে গিয়েছিলাম। সো পুলিশ গাড়িটাকে ঠেলতে ঠেলতে এই সাইডে রাখলো। রাখার পরে বলছে আচ্ছা ঠিক আছে, আমরা একটু উবার ডাকছি, ওরা আসলে আমরা এখান থেকে চলে যাবো। পুলিশ বলছে না, সাইড বলতে তো আমি এই জায়গা বুঝাই নাই, আপনাদেরকে ফ্লাইওভারের নিচে নেমে গাড়িটা রাখতে হবে। তখন ড্রাইভার যেটা বলতেছে যে যেহেতু ঢাল, এখন স্টিয়ারিং কাজ করবে না, তো বলছে যে এটা তো করা যাবে না, কারণ খালি গাড়ি উনি চালায় নিয়ে যেতে পারবে, আমি আম্মু বসা, এর ভিতরে টিভি 2টা আরও হিজিবিজি মালপত্র আমাদের সাথে আসতে বলছে, এত গাড়ি নিয়ে উনি ব্রেক ধরে রাখতে পারবে না। পুলিশ বলছে কোনো সমস্যা নাই, আমরা সামনের জায়গাটা ক্লিয়ার করে দিছি, ওখান থেকে বলে দিছি আপনারা যান। তো লাইফে যে জিনিসটা এক্সপিরিয়েন্স করলাম, তো 1 2 3 বলে পুলিশ গাড়িটা দিয়ে দিছে ধাক্কা। এখন পুরো বিজয় সরণির রাস্তায় মানে পুরো গাড়ির তো কোনো কন্ট্রোল নাই, কারণ গাড়ির ব্যাটারি কাজ করতেছে না। আমরা জাস্ট মানে এভাবে নেমে যাচ্ছি, আমি আর আমার মা বলতেছে আমার কিচ্ছু করার নাই, সামনে যদি একটা ট্রাক আসে আপনি বাড়ি দিয়ে মেরে যাবেন। আর আমি বারবার ড্রাইভারকে বলতেছি আপনি কি গাড়ির স্টিয়ারিংটা ধরতে পারতেছেন? ম্যাডাম গাড়ির স্টিয়ারিং হার্ড হয়ে গেছে, এটা নড়তেছে না। উনি কোনো মতে এরকম করার চেষ্টা করতেছে। ভাগ্যিস পুলিশরা যেটা করছিল, মানে ট্রাফিক পুলিশরা, মানে এই যে 2টা লাইন আছে এগুলোকেও ব্লক করে দিছে, আর এই পাশ থেকে আসতে হয় এই মানে বিজয় সরণি থেকে নেমে যে জায়গাটা আছে ওই জায়গাটাকেও ওরা ব্লক করে দিচ্ছে, সব কিছু ব্লক করে দিচ্ছে। আর আমাদের গাড়িটা করতে করতে একটা কর্নারে যে পৌঁছাইছে। দেন একটা জায়গায় আমরা টিভি বের করছি, দেন আমরা বের হয়েছি, দেন স্নিগ্ধরা বলছি তুমি কীভাবে টিভি নিয়ে আসবা জানি না, আমি আমার মাকে নিয়ে সিএনজি করে চলে গেলাম। সো এইরকম ভয়ানক কিছু অবস্থা মধ্য দিয়ে বাসা চেঞ্জ করলাম, কিছুটা গুছানো হয়েছে, ভাগ্যিস মা ছিল, নাহলে এগুলো হতো না। আমি আর স্নিগ্ধ ভেবে থাকলাম, স্নিগ্ধ বলতাম তুমি রেগুলার অফিস করো, আমি এই ময়লার ভিতরে শুয়ে থাকতে পারবো, আমার দ্বারা কোনো সমস্যা নেই। সো আম্মু পুরো রুম টুম কিছুটা গুছিয়ে দিয়েছে। আজকে সকাল 11টা পর্যন্ত, এখন কয়টা বাজে? এখন বাজে বিকাল 5টা। আজকে তো বুধবার। সো যেটা হয় যে আজকে সকাল 7টা পর্যন্ত আমি রুমটা কিছুটা গুছিয়েছি, কারণ আমি ভাবলাম অনেক দিন দেরি হয়ে গেছে, ভিডিও আপলোডও দেই না, সবাই অনেক মন খারাপ করছে, আমারও খারাপ লাগতেছে যে আমি তোমাদের সাথে আমার স্টোরিগুলো শেয়ার করতে পারছি না। সো এই ছিল 12 ভেজাল উইথ অনন্যার হালকা পাতলা গল্প। এখন তোমাদেরকে সিরিয়াস গল্প শোনাবো। আমাকে অনেকে বলছে 2টো গল্প বলতে হবে, কিন্তু সো একটা গল্প আমার নিজের বললাম, আরেকটা গল্প শোনাবো একটা সিরিয়াল কিলারের। রাত মানে আমরা কি বুঝি? রাত মানে বুঝি শান্তি, নিজের ঘরে ঘুমিয়ে থাকা, বাট সেগুলোকে মানে আমাদের শান্তিকে কেড়ে নিতে চলে আসে কিন্তু নাইট স্টকার, সিরিয়াল কিলারের মতো মানুষরা। সো সেরকম একজনের গল্প আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর বাই দ্য ওয়ে, যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু ট্রু ক্রাইম বেস স্টোরি, তার মানে সত্যিকারের একটা ক্রিমিনালের ঘটনা। অনেকেই দেখে আমাকে জিজ্ঞাসা করো এটা কি গল্প বলছো তুমি বানিয়ে, কোথা থেকে শুনেছো, কোনো মুভি? নো। আজকে যে গল্পটা বলবো মুভি থেকেও ডেঞ্জারাস টুইস্টেড এবং সত্যিকারের কাহিনী। আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব, গল্পটা শেয়ার করার আগে আমি তোমাদের সাথে যেটা বলতে চাই, মানে জিনিসটা এরকম টাইপের, সঙ্গদোষ অথবা বাজে ইনফ্লুয়েন্স মানে মানুষের লাইফে কি পরিমাণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ছোটদের, সেটা কিন্তু আজকের গল্পে তোমরা বুঝতে পারবে। আজকে আমরা কথা বলবো রিচার্ড রামিরেজকে নিয়ে। অলরেডি এই নাইট স্টকারটার ব্যাপারে
অনেক ব্লগাররা গল্প করেছে, অনেকেই বলেছে। সো যাদের মনে হবে যে তুমি কপি করছো, ইয়া নাহলে একদম দেখি কী শোনাবো। রিসেন্টলি যেটা হয়, আমি একটা গল্প বলেছিলাম, আমাকে বলছিল তুমি অমুক ব্লগারকে কপি করে গল্পটা বলছো। মজার বিষয় হচ্ছে আমি যে গল্পটা গত বছর বলেছিলাম, সেই ব্লগারই কিছুদিন আগে সে গল্পটা বললেন। এর মানে কি দাঁড়ায়, উনি আমাকে কপি করেছেন? উনি কি বাংলা জানে নাকি যে কপি করবে? উনি আমেরিকান একজন অনেক বড় ইউটিউবার। বেসিক্যালি যেটা হয়, যখন যেসব হাই প্রোফাইল কেস আছে সবাই যখন কভার করে, গল্প তো একই হবে, মানুষের জীবন কাহিনী কিন্তু সেম হবে, তাই না? আমি কি নতুন করে রবীন্দ্রনাথ তারপরে হচ্ছে কাজী নজরুল ইসলামের গল্প বানাতে পারবো? না না, আমি জানতাম উনি কলেজে পড়তে এই করতেন সেই করতেন, যা ঘটেছে তাই বলা হয়। সো ইয়া, আমি যে গল্পটা তোমাদের শুনতে যাচ্ছি, তোমরা যদি আগে শুনে থাকো, হ্যাঁ আমার আগেও অনেক ব্লগার এটা বলেছে। সো রিচার্ড রামিরেজের লাইফ স্টোরি আজকে আমরা শেয়ার করব। ওনার বাবা ছিলেন হচ্ছে পুলিশের লোক, ওনার বাবা জব করতে হচ্ছে, বেসিক্যালি ওনারা হচ্ছেন মেক্সিকোর। সো কাজের জন্য, বেটার লাইফের জন্য ওরা যেটা করে, ওরা আমেরিকায় চলে আসে। ওরা কয়েক ভাই বোন ছিল, 4-5টা ভাই বোন হবে, এবং তার বাবা মা সবাই মিলে চলে আসে হচ্ছে আমেরিকাতে। আমেরিকাতে আসার পরে যেটা হয়, ওর বাবা যেহেতু হচ্ছে ওখানকার পুলিশ অফিসার ছিল, তার প্রচণ্ড রাগি টাইপের লোক ছিল, মানে বলে না যে ক্রেজি দারোগা এরকম টাইপের। মানে উনি যদি খেপে যায়, উনি মানে চোরকে তো পেটাবেই পেটাবে, আশপাশের পুলিশদেরকেও বকবে, বউকেও মারবে, বাচ্চাকেও মারবে, সবাইকে মারবে সেম একটা রাগের জন্য। মানে মেজাজ গরম হলে আশপাশে যে থাকবে তাকে মায়ের খেতে হবে। এই কারণে দেখা গেছে ছোটবেলা থেকেই রিচার্ডের লাইফটা যেটা ছিল, বাবার মায়ের খেতে খেতে বড় হয়েছে। এমন না যে সে একা খাচ্ছে, তার মা খাচ্ছে, তার বোন খাচ্ছে, তার ভাই খাচ্ছে, সবাই মিলে মায়ের খেত। এরপর ওরা যখন চলে আসে বেটার লাইফের জন্য আমেরিকাতে, ওর বাবা মেক্সিকোর পুলিশ হলে কি হবে, এখানে আর মেক্সিকোর পুলিশ হিসেবে জব পায়নি, ওর বাবা নর্মাল জব করতে শুরু করে। আর এটা মনে হয় ওর ফ্রাস্ট্রেশন ক্ষোভ আরও বাড়িয়ে দেয়, আর এগুলো উনি বাসায় এসে মিটায় বাচ্চাদের উপরে। অনেক ফ্যামিলিতে রাইট নাও অনেক বাবাই আছে এরকম। আমার পার্সোনালি আমার একটা ফ্রেন্ডকে চিনতাম, ও কাইন্ড অফ বড় হয়ে সাইকো হয়ে গেছে। এভাবে বলতেছি রিজন আমি নাম বলবো না, মানে কেমন জানি হয়ে গেছে, মানে মানে পুরোপুরি অ্যাগ্রেসিভ। ওর বাবা কীরকম টাইপের, উনি এখনও বেঁচে আছেন আঙ্কেল, হোপফুলি উনি এখন একটু বদলেছেন। আমি ক্লাস 5-এর কথা বলছি। আমার ওই বন্ধুটাকে আমি যখন চিনতাম, ওর সাথে যেটা হতো, ওদের বাসায় ওর বড় বোন অন্যায় করুক, ওর মা অন্যায় করুক, আর ও অন্যায় করুক, মাকে ওর বাবা বেদম ধমকাবে, আর বড় মেয়ে ছোট ছেলেকে ধরে ধরে পিটাবে। যেই অন্যায় করুক মাই খাবে দুজনই। সো যেটা হয়, এগুলো কিন্তু বাচ্চাদের মেন্টাল মানে অনেক কিন্তু ইফেক্ট ফেলে। তো সে জিনিসটা আমি বলবো রিচার্ডের সাথেও হয়েছে, যে এটা ওকে অ্যাগ্রেসিভ টাইপের বানিয়ে ফেলে। তো যেটা হয়, ওর বয়স যখন 5 থেকে 6 বছর, ওর বাসার একটা ফার্নিচার ধাপ করে ওর উপরে পড়ে। এরপর যেটা হয়, ওর মাথায় একটা অনেক বড় বাড়ি খায়। এরপরও যথেষ্ট অসুস্থ থাকে। আর যখন একটু বড় হচ্ছে, ওর বাবার সাথে ওর রিলেশনশিপ অনেক ডিস্টেন্স হতে থাকে। বেসিক্যালি বাবা মার সাথে ওর অত ভালো সম্পর্ক না, কারণ মা ওকে বাঁচাতে পারে না বাপের মায়ের হাত থেকে, আর বাপ ননস্টপ ওকে মারতে থাকে। সো এইভাবে বড় হতে থাকে। যখন স্কুলে ভর্তি হয়, মেবি ক্লাস 5-6-এ পড়া শুরু করছে, স্কুলে যে আবার সে ব্যথা পায় মাথায়, তারপর তার মাথাটাতে কয়েকটা সেলাই দিতে হয়। তো দ্বিতীয়বার মাথায় আঘাত পাওয়ার পর, যতটুকু আমি জানি, আমি ইন্টারনেট থেকে জেনেছি, সম্ভবত তার এপিলেপসি টাইপের একটা প্রবলেম দেখা দেয়। এপিলেপসি টাইপের রোগটা যেটা হয়, স্কিজোফ্রেনিয়াতে যেটা হয়, সন্দেহমূলক আচরণ, মনে হয় আমার নামে কেউ বদনাম করছে, এরকম টাইপের। আর এপিলেপসি টাইপের রোগ, হোপফুলি আমি নামটা বুচার করছি না, এটা হচ্ছে এমন টাইপের, মানে তুমি চোখেও দেখতে পারবা তোমার সাথে এটা ঘটে গেছে হয়তোবা, অথবা তুমি অনেক প্রচণ্ড দুঃস্বপ্ন দেখবা, মানে তোমার কাছে মনে হবে যেগুলো বাস্তব। সো এগুলোর ভিতরে ওর জীবন যেতে থাকে। তো যেটা হয়, ওর একটা ভাই, যে কিনা হচ্ছে ওর থেকে অনেক বড় কাজিন, ও হচ্ছে ভিয়েতনামের ওয়ারের জন্য গিয়েছিল আমেরিকা থেকে। যখন ফিরে আসে, তাকে তো হিরো মানা হবেই, সে আর্মির মানুষ, সে যুদ্ধ জয় করে এসেছে ভিয়েতনামের হয়ে, এগেনস্টে বেসিক্যালি। সো ওর ভাই যখন বাড়িতে ফিরেছে, তখন
রিচার্ডের বয়স হবে ধরো 12 কি 13। সো ভাই তো ওর লাইফ একটা হিরো, মানে আমার ভাই যুদ্ধ থেকে ফিরছে জয় হয়ে। ওর ভাইটা যেটা হয়, তার পাস্ট লাইফ আমি জানি না, বাট সে কাইন্ড অফ বলতে পারো অ্যাগ্রেসিভ টাইপের। আর সে মানে যুদ্ধ জয় করে এসেছে, সেটা নিয়ে তার অনেক গর্ব। 13 বছরের বাচ্চাকে দেখাতো, দেখ এই ভিয়েতনামিজ মহিলাদেরকে আমরা রেপ করে গলা কেটে এইভাবে হাত দিয়ে ধরে ছবি তুলছি, বাচ্চাকে দেখাচ্ছে। অনেকগুলো মাথার মাঝখানে তার ভাই বসা, অনেকগুলো লাশের উপরে তার ভাই দাঁড়িয়ে আছে এইভাবে। এই ছবিগুলো বাচ্চাদেরকে দেখাচ্ছে। এখন বাচ্চাটার কাছে এটা কি মনে হবে, ওয়াও অনেক কুল আমার ভাই, দেখছো মানে মানুষকে দেখো কিভাবে গলা কেটে দিচ্ছে। সো এগুলো করতে থাকে। আর ওর ভাইয়ের ব্যাপারে যেটা বোঝা যায় যে এটা শুধু ওর ভাই না, যে কোনোই, আমি বলবো যে আমি আগে যত স্টোরি দেখেছি সব জায়গায় দেখেছি ওয়ার্ল্ড থেকে আসা যেসব আর্মিরা হয়, অনেকেই অনেক বড় শর্ট খায় লাইফে। মানে এত হতাহতি দেখেছে না, দেখা যায় যে ওরা মেন্টালি একটু, ওদের মানে বেসিক্যালি সাইকিয়াট্রিক্সের প্রয়োজন পড়ে নর্মাল লাইফ লিড করার জন্য। অনেকের না, বাট কিছু কিছু মানুষের যারা এগুলো নিতে পারে না তাদের দেখা যায় মেন্টালি শক্ট খায় অনেক। ওর ভাইয়ের সাথে এটা হয়। ও এবার বাড়িতে ফিরে প্রচণ্ড সন্দেহভাজন হয়ে গেছে, বউয়ের সাথে সারাক্ষণ খ্যাচখ্যাচ করে, কোনো কাজ করতে চায় না। রিটায়ার নিয়ে নিচ্ছে আর্মি থেকে, আর বাসায় বসে থাকে সারাক্ষণ। আর এই পিচি ছেলেকে সবসময় এইগুলো দেখায়। এরপর ওর বলে যে শোন রিচার্ড, এখন থেকে তোকে আমি শিখাবো কিভাবে মানুষ মারতে হয়, তুই সব শিখে নিবি আমার থেকে। বাচ্চা ওয়াও, আমার ভাই আমাকে মানুষ মারা শিখাবে। তো ভাইয়ের থেকে এসব করতে থাকে। বাট এই জিনিসগুলো রিচার্ডের ভাবির একদম ভালো লাগছে না। ওর কাছে যেটা লাগে যে এত ছোট বাচ্চার সাথে সারাক্ষণ এত ঘ্যানোর তো কোনো মানে হয় না। আর ওর লাইফ লিড করার জন্য, ওর নিজের বাচ্চাদেরকে খাওয়ানো পড়ানোর জন্য তোর উচিত মানে জব শুরু করা। তো এই জিনিসগুলো নিয়ে সব সময় ওর ভাবি খ্যাচ 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 করতে থাকে যে জব শুরু করো, কিছু একটা করো, কিছু একটা করো। সো রিচার্ডকে সবসময় বলতে থাকে যে ওর ভাবিকে আর দেখতে পারে না, আমার মেজাজ গরম হয়ে যায়, মহিলাটা কেন মানে কেন আছে আমার বাসায়, এরকম টাইপের। তো একদিন যেটা হয়, বাচ্চাগুলো সম্ভবত ওরকম ক্ষুধার্ত টাইপের ছিল। আর রিচার্ডের ভাই মিখায়েল ওর নাম সম্ভবত, ও বাইরেও যায়নি বাচ্চাদের জন্য খাবার নেই। ওর বউ অনেক চিৎকার করছিল। তো ওর নিজস্ব একটা গান ছিল বাসায়। ওর বউ যখন চিৎকার করতেছে, ওর নিজের বাচ্চা আর হচ্ছে রিচার্ড, তার বয়স 13, ওদের সামনে ঠিক ওর মুখের এখানে ধম এরকম করে গুলি করে দিচ্ছে। এত চিৎকার করে, ভালো লাগে না? আর রিচার্ড ও ভাবিকে মেরে ফেলছে, বুঝছো না, যে আমার ভাই সেরকম টাইপের চিল্লাইছে, বউ মানে এরকম টাইপের কুল। তো যেটা হয়, পুলিশ এসে ওর ভাইকে ধরে নিয়ে যায়। বাট রিজন অফ ইনস্যানিটি, মানে ও পাগলের পর্যায়ে চলে গেছে, তাই ওকে আর যাবজ্জীবন দেয় না, ওকে আর মৃত্যুদণ্ড দেয় না, ওকে 4 বছরের জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়। সো যেটা হয় রিচার্ডের জন্য, ওর বাবা কাছে এত মায়ের খেত, তো এই কারণে কিন্তু ওইসব মায়ের হাত থেকে বাঁচার জন্য ভাইয়ের কাছে সে থাকতো। ভাই এখন কি হয়েছে, পুলিশে ধরে নিয়ে গেছে, বউকে মেরে ফেলছে, তো এখনও কোথায় থাকবে? সো আবার ওর বাবার কাছে ফেরত যায়। ওর বাবা কাছ থেকে বাইরে এসে ভাইদের বোনদেরকে বেদম পিটায়, এভাবে ওর লাইফ যেতে থাকে। তো ওর আরেকটা বোনের বিয়ে হয়ে গেছে। ও মানে বুঝতে পারে যে, ও তো জানে ওর নিজেরই তো বাবা, যে ওর বাপ ঘরের ভিতরে কি করে। তো চিন্তা করে আমার ছোটো ভাইয়ের একটা বেটার লাইফ দেওয়া দরকার। তোর বোন যেটা করে বলে যে তুই আজকে থেকে আমার সাথে থাকবি, বাবা আমার সাথে থাকা দরকার নেই। তো এটা শুনে রিচার্ড অনেক হ্যাপি হয়ে যায় যে ফাইনালি আমার বোন এই হেল থেকে আমাকে নিয়ে যাচ্ছে। তো যেটা হয়, এরপর থেকে রিচার্ডের দুলাভাই এবং বোনের সাথে থাকা শুরু করে। আর রিচার্ডের সাথে রিচার্ডের দুলাভাইয়ের মানে বলতে পারো অনেক খাতির হয়ে যায়, মানে শালা দুলাভাইয়ের ভিতরে খুব ভালো বন্ডিং। সো রিচার্ডের দুলাভাইয়ের সাথে রিচার্ডের বোনের সম্পর্ক বাহ্যিক দিক দিয়ে দেখতে ভালো লাগলেও ভিতরে ভিতরে ওর দুলাভাই একদম অন্য জগতের মানুষ। ওর ভাইকে মানে ওর দুলাভাইকে আমি কি বিশেষ সন্দেহ আমি বুঝতে পারছি না। হচ্ছে এমন টাইপের একটা লোক, মানে পাড়ার অ্যাট্রাকটিভ যেসব মহিলারা আছে ওদের বাড়িতে যে রাত্রেবেলা উকি ঝুঁকি মারতে পছন্দ করে, মানে বাথরুমের ফাঁক দিয়ে উকি মেরে দেখে মেয়েদেরকে আনড্রেসড হইতে। তো যেটা হয়, যেহেতু তার শালার সাথে অনেক খাতির হয়ে গেছে, বলে কি চল তোকে একটা নতুন জিনিস দেখাবো।
মানে বাচ্চাটা একটা হেল থেকে আসছে, আরেকটার মধ্যে যে পড়ছিল এখন আরেক জায়গায় আসছে। ওর দুলাভাই শেখায় কীভাবে চুপি চুপি মেয়েদের বাসায় যেয়ে জানলা দিয়ে উকি দিয়ে ওদেরকে দেখতে হয়। তো যেটা হয়, প্রতি রাত্রেবেলা যখন ওর বোন ঘুমাতে যেত অথবা কাজে ব্যস্ত হয়ে যেত, দুলাভাই আর শালা বের হয়ে অন্য মহিলাদের বাসায় উকি ঝুঁকি মেরে মানে দেখতো। এরপর যেটা হয়, আস্তে আস্তে দুলাভাই যেদিন টায়ার্ড অথবা কাজে ব্যস্ত যেতে পারতেছে না, এটার কিন্তু একেবারে কি বলা যায় যে দায়িত্ব হিসাবে নিয়ে নিছে দেবর রিচার্ড, দেবর না শালা রিচার্ড। এখন সে নিজে নিজেই মেয়েদেরকে উকি উকি মেরে দেখতে খুব ভালোবাসে। আর সবসময় মনের ভিতরে একটা হিংস্র জিনিস কাজ করে যে শুধু দেখলেই হবে না, মানে কিছু একটা করতে চাই এরকম টাইপের। সো ওর এই স্বপ্ন পূরণ করার জন্য ওর জীবনে যেটা আসে সেটা হচ্ছে একটা চাকরি। মানে এখন যে গল্পটা তোমার সাথে বলছিলাম, তখন কিন্তু রিচার্ডের বয়স 15। এই 15 থেকে 19 বছরের মধ্যে দেখা যায় যে যেটা হয় 3-4 বছরের ভিতরে ওর ওই ভাইটা যে বলছিলাম পাগলাগারোতে আছে মিকেল, ও বের হয়ে আসে। বের হয়ে আসার পর দেখা যায় কিছুদিন পর ওর সাথে যোগাযোগ হয়, আবার কিছুদিন এখানে থাকে। মানে খুব সুন্দর তালিম চলছে কিন্তু ছেলেটার। একদিক দিয়ে পাগল শিখাচ্ছে মানুষ মারা, এদিক দিক দিয়ে দুলাভাই কিন্তু শিখাচ্ছে কিভাবে মেয়েদের বাসায় উকি ঝুঁকি মেরে দেখতে হয়। ভাই তবে সবসময় জানলা লক করে ঘুমাবা। আর যারা একতলায় থাকো, ওই যে জানলা যেটা থাকে বাথরুমে, হ্যাঁ, ওই সিলিংয়ের উপর দিয়ে কাজ লক করে শাওয়ার করবো। মানে যদিও আমি 10 তলায় থাকি, তারপরে ভয় লাগে, ও মাই গড, চিন্তা করলে মানুষ কিরকম হতে পারে। তো এরকম তালিম চলতে থাকে। যখন ওর বয়স 19 কি 20, ও একটা জব পায় একটা হোটেলে। ওর কাজ হচ্ছে মানে বয় হিসাবে কাজ পায়। সো এদিকে একটা সুবিধা, রুম ক্লিনিং মানে রুম সার্ভিস করতে গেলে ওদের কাছে কিন্তু একটা কমন কার্ড থাকে। সো এটা দিয়ে কিন্তু যে কোনো রুমে ও চলে যেতে পারে। এই সুযোগটা ও খুব সদ্ব্যবহার করে। ও যেটা করে, ও যখন দেখে যে কাপলসরা বাইরে চলে গেছে, ও রুমে ঢুকে দামি দামি জিনিসপত্র চুরি করে বের হয়ে যায়। তো একবার যেটা হয়, ও একবার খেয়াল করে যে একটা কাপল প্রায় মনে হয় ওর মানে ওয়াইফকে রেখে বাইরে যায়। তো ওর জানালা দিয়ে উকি মেরে ওকে শাওয়ার করতে দেখে মেবি অ্যাট্রাকটিভ হয়েছে, লেগেছে আর কি রিচার্ডের কাছে। তো রিচার্ড যেটা করে, নেক্সট টাইম ওর হাজব্যান্ড কখন ওকে রেখে বের হবে ওইটার জন্য ওয়েট করার পর ও রুমে ঢুকে যায়। রুমে ঢুকে যে দেখে মহিলাটা মনে হয় শাওয়ার করছে, সেটা উকি মেরে দেখার চেষ্টা করে। আর মহিলাটা যখন টের পেয়ে যায়, এর ভিতরে ওদের হাতাহাতি শুরু হয়ে যায়। মেবি ও মহিলাটাকে ট্রাই করে, বাট ওর হাজব্যান্ড চলে আসলে ওদের ভিতরে একটা হাতাহাতি হয়ে যায়। এরপর ওই হোটেলের যে মালিক পক্ষ আছে ওকে ডিরেক্টলি পুলিশে দিয়ে দেয়। পুলিশে দিয়ে দেওয়ার পর ওর নামে একটা কেস তৈরি করে। এখন কেসের জন্য তো তোমার সাক্ষী লাগবে না, যে যারা হচ্ছে গিয়ে যাদের সাথে জিনিসটা ঘটেছে ওরা তো অন্য এলাকা থেকে ঘুরতে এসেছিল। তো যেটা হয়, যখন কোর্টে চালান দেওয়া হয় রিচার্ডকে, বাট ওনারা বলে যে এই ছেলের কেস লড়ার জন্য আমি এত টাকা খরচ করে আর আসতে পারবো না। যেটা হয়, তো আসামির কি মানে ওকে শাস্তি কিভাবে দিবা, মানে যাদের সাথে হয়েছে ভিকটিম তারাই তো মানে রাজি না কোর্টে আসতে। তো ও ছাড়া পেয়ে যায়। ছাড়া পেয়ে গেলে কি হবে, ওর জব কিন্তু চলে গেছে। কিন্তু এই মনে কিন্তু একটা সাহস চলে আসে, মানে পুলিশের হাত থেকে রেহাই পাওয়া, মানে এটা মেবি ওকে আরো ব্যাড ইনফ্লুয়েন্স দিতে সাহায্য করে। মানে এখন আমাকে আর কেউ আটকাতে পারবে না। এদিক দিয়ে যেটা হয়, ওই যে ভাইটা আসছে পাগলটা মিকেল, ও এরকম নেশা করে, ওর সাথে থেকে থেকে ও নেশা করা শিখে। এবার যেখানে সেখানে রাস্তাঘাটে বসে বসে সারাক্ষণ নেশা করতে থাকে, মানে একেবারে রাস্তার ছেলে নেশাখোর হয়ে যায়। একবার যেটা হয়, বোন ওকে রাস্তায় দেখে চিনতে পারে না যেটা ওর ভাই। মানে ওর বোন এত লজ্জা পায় যে ওকে দেখে ইগনোর করে চলে যায়। তো যেটা হয়, রিচার্ড থাকতো তো টেক্সাসে, তো ঠিক করে যে পার্মানেন্টলি ও ক্যালিফোর্নিয়াতে মুভ করবে। এই ঘটনাটা যেটা বলতেছি এটা হচ্ছে 1984-এ এপ্রিল 10 কাহিনী। তো সান ফ্রান্সিসকো আমি উচ্চারণ করতে পারি না এলাকাটা, যাই হোক। সো ওখানে একটা মোটেলে ও থাকে। সো ওখানে
এটা বলার আগে আমার শরীর গুজবাম্প দিচ্ছে। 9 বছরের একটা বাচ্চাকে দেখে ও কীভাবে অ্যাট্রাকটিভ হয় আমি জানি না। ও বাচ্চাটাকে করে, দেন বাচ্চাটাকে প্রচুর পরিমাণে মারে, মানে মারতে মারতে বাচ্চাটাকে মেরেই ফেলে। তারপর ও ওখান থেকে চলে যায়। বেসিক্যালি এটা মানে যতদূর জানা যায় এটা হচ্ছে প্রথম হত্যা, মানে যেটা নিজের হাতে রিচার্ড করেছে। বাট 2009 সাল পর্যন্ত এটা জানা যায়নি, মানে এটা বেসিক্যালি রিসেন্টলি জানা যায়, যেটা ও মেরেছে 2009 সালে জানা যায়। ওর ফিঙ্গারপ্রিন্টের সাথে এই মেয়েটার মানে হয় না যে পুরানো কোল্ড কেস ওপেন করা হয়, সেখান থেকে বেসিক্যালি জানা যায় যে এই মেয়েটাকে রিচার্ডই মেরেছিল। সো এটাই হচ্ছে বলা যায় যে ওর অফিসিয়াল সিরিয়াল কিলারের ও খাতাটা খুলেছে এই বাচ্চাটাকে দিয়ে। দেন শুরু করে ও মানে রাত্রেবেলা, মানে দিনের বেলাও যেটা করতো, কোনো অ্যাট্রাকটিভ ওমেন অথবা কাউকে দেখলে দিনের বেলা ওদেরকে ফলো করতো। মানে এই কথাটা ওর সাথে যে জেলে থাকতো তাদের থেকে আর কি পরে ইন্টারভিউ দিয়ে জানা গেছে। সো যেটা করছে মানে ওর যেসব কি বলবো এদেরকে, ইনমেটস ওর কলিগস যাদের সাথে থাকতো আর কি জেলে, ওরা বলছে যে মানে যেটা করতো দিনের বেলায় ও কোনো গাছের ঝোপঝাড়ের নিচে যেয়ে কাউকে ফলো করতো, তাকে দেখতো, তার বাসা কোথায় জেনে আসতো। রাত্রেবেলা ঘুম থেকে উঠতো মধ্যরাতে, উঠে তাদেরকে যে কোনো কারণ ছাড়া তাদেরকে ডাকাতি করে খুন করে সে চলে আসতো। এটা হচ্ছে তার নিত্যদিনের কাজ। এরপরে জানা যায় ও ওখান থেকে এলেতে মুভ করে। ওখানে 75 বছরের একজন বৃদ্ধ মহিলা জেনি, উনি ওনার অ্যাপার্টমেন্টে ঘুমাচ্ছিল। সামহাও জানালা দিয়ে ঢুকছে, জানালা মেবি খোলা ছিল। রিচার্ড ঢুকার পর ওর ঘরে ও ডাকাতি করার চেষ্টা করে। এরপর যখন ওই বৃদ্ধ মহিলাটা ঘুম থেকে উঠে যায়, ওকে পুরো শরীরে মানে ও ছুরি দিয়ে এভাবে আঘাত করতে থাকে। করতে করতে একটা সময় যেটা হয় মানে ওর চোখে মুখেও ও ছুরি দিয়ে আঘাত করতে থাকে। আর গলাতে মেবি ও চিৎকার করার চেষ্টা করছে, এই কারণে ওর গলাতেও এতগুলো ছুরি চালাইছে, মানে আরেকটু মানে তুমি যদি মানে বডিটা থেকে হেডটা মানে এরকম মানে একটু টান দাও মানে ছিঁড়ে যাবে। সরি এরকম ভয়ানকভাবে বলার জন্য, আমি নিজেই মানে কেঁপে উঠছি। মানে এরকম করে এই মহিলাটাকেও মেরে এখান থেকে চলে যায়। বাট যেটা না বলে না, ও আবার এভিডেন্স লুকানোর ব্যাপারে খুবই ইয়ে ছিল, মানে নিজের ফিঙ্গারপ্রিন্ট সব কিছু মুছে টুছে দিয়ে চলে যেত। আর ও সবচেয়ে পছন্দের কাজ ছিল যাকে খুন করবে তার গাড়ি নিয়ে চলে যাবে, একটু দূরে যেয়ে তার গাড়িটা ফেলাই দিয়ে আবার সে অন্য একটা গাড়ি দিয়ে চলে যাবে, যেন মানুষ জানতেই না পারে এই কাজটা কে করেছে। আর ও মানে গাড়িটা চেঞ্জ করার আগেও যেটা করতো, গাড়ি থেকে ওর সব ফিঙ্গারপ্রিন্ট কিন্তু মুছে টুছে দিয়ে চলে যেত। তো যেটা হয় এই খুনটা যখন ও করে গেছে, জানালা দিয়ে বের হওয়ার সময় জাস্ট একটা মেবি থামের ফিঙ্গারপ্রিন্ট পুলিশরা পায়। বাট পুলিশের কাছে যেহেতু রেকর্ড ছিল না এই থামপ্রিন্টটা কার, ওরা বের করতে পারেনি। তো এরপর যেটা হয় রিচার্ডের খেলাধুলা করার, এক্সপেরিমেন্ট চালানোর, এসব চুরি ডাকাতি করার জায়গাটা হয়ে যায় লস অ্যাঞ্জেলেস। এখানেও রেগুলার থাকতে থাকে এলেতে। এরপর 1985 সালে 17ই মার্চের কথা, 22 থেকে 24 বছর হবে একটা মেয়ের বয়স। ও ওর গ্যারেজে গাড়ি ক্লিন করছিল রাত্রেবেলা। বাসার আশপাশে একটু ঝোপঝাড় থাকে না, ওই ঝোপের ভিতরে বসেছিল রিচার্ড। মেয়েটা যখনই দরজাটা লাগাবে মানে হামলা দিয়ে মেয়েটার গায়ে পড়ে আর মেয়েটাকে কিছু দিয়ে একটা বাড়ি দেয়, সাথে সাথে মেয়েটা উল্টায় পড়ে যায়। তো রিচার্ডের কাছে মনে হয় হয়তো বা সে মারা গেছে। মেয়েটার বেসিক্যালি জ্ঞান থাকে, তারপর ও চুপ করে কান্নাকাটি না করে চুপ হয়ে মাটিতে পড়ে থাকে, কারণ যদি একবার রিচার্ডের পায় তাহলে তো ওকে মানে খুন করে ফেলবে। সেভাবে মাটিতে পড়ে আছে। আর ওই সময় এই মেয়েটার সম্ভবত বোন অথবা বান্ধবী কেউ একজন, আরেকটা মেয়ে রুমের ভিতরে ছিল। সেটা দূর থেকে দেখে চিৎকার করে ও ঘরের ভিতরে লুকাই গেছে, আর রিচার্ড জানে ভিতরে একজন আসছে। সো ওরকম চেস করতে মানুষকে অনেক পছন্দ করতো, মানে খুঁজবে খুঁজবে কোথায় তুমি, এরকম করে মানে সাইকো কিলারদের মতো করে মানুষকে মারতো। তো যেটা রুমের ভিতরে ঢুকে ও জাস্ট মানে জুয়েলারি টুয়েলারি টাকা দামি দামি কি জিনিস আছে এগুলো সে নেয়। এবার নিয়ে মেয়েটাকে খুঁজতে থাকে। মেয়েটা যেটা করে কিচেন ক্যাবিনেট আছে না, সো ধরো এরকম একটা টেবিল, বাইরের দেশে দেখা যায় যে মিডিলে টেবিল থাকে,
ফ্রন্টের দিকে, আর মানে এদিকে ঢুকে তুমি রান্না করবা, মানে বিগ বসের রান্নাঘরটা আমরা তো সবাই চিনি কিরকম টাইপের হয়। সো ডাইনিং এরিয়া থেকে এই পাশে হচ্ছে চুলার টেবিল, ও চুলার টেবিলের নিচে যে বসে মানে একটু মাথাটা দেখা যাচ্ছে এরকম করে লুকায় আসছে, আর রিচার্ড এরকম করে হাসতেছে মানে ও তো চুল দেখে ফেলছে। তো ও যেটা করে আস্তে আস্তে ওখানে যায়, যে ধাপ 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 করে ওই টেবিলটার উপরে উঠে ওর চুলটা এভাবে তুলে মুখের ভিতরে এভাবে করে ছুরি দিয়ে মেয়েটাকে মারতে থাকে। মানে এতটা মারছে মেয়েটার মুখ বোঝা যাচ্ছে না, এভাবে করে মেয়েটাকে মারে। এর কিছুদিন পর যেটা হয়, আরেকটা বাসায় সে হানা দেয়। মানে এখন যেটা হয়, পুলিশরা দেখতেছে যে হেয়ার এন্ড দেয়ার মানে মানুষ মরতেছে, ওরা দুয়ে দুয়ে চার মিলিয়ে মানে এখনো শীত করতেছে, মানে এখনো ওরা বের করতে পারে নাই যে এটা মেবি সেম মানুষ করতেছে। তো যেটা হয়, 62 ইয়ার্স ওল্ডের একজন লোক, তার ওয়াইফের বয়স কত হবে, 48 সামথিং এরকম টাইপের, তার বউ তার থেকে কয়েক বছর ছোট। তো যেটা হয়, ওনারা ঘুমাচ্ছে, ঘুমোর টাইমে মাঝরাতে রিচার্ড ওদের সামহাও ওদের বাসায় ঢুকছে। ওদের একটা বাসার সামনে বাগান আছে, এই বাগানের সামনে দিয়ে ঢুকে গেছে ঘরের ভিতরে জানালা দিয়ে। ঢুকে ওয়াইফটা ঘুমিয়ে আসছে কিন্তু পাশে, ও ছুরি দিয়ে কি করছে, ধাপ করে ওই লোকটাকে একটা ছুরি মেরে দিচ্ছে, দিয়ে ওই লোকটাকে খুঁচায় খুঁচায় মেরে ফেলছে। বউ দাঁড়ায় আছে, চিন্তা করো, বউটা জাস্ট দাঁড়ায় কান্নাকাটি করতেছে আর বলতেছে আমার ঘরে যা আছে আপনি সব কিছু নিয়ে যান, আমি কিছু জানি না, আপনি জাস্ট নিয়ে যান। তো যেটা হয়, ওকে দেখায় দেয় অমুক আলমারিতে সব কিছু আছে, ও সব জিনিসপত্র নিচ্ছে, হ্যাঁ বাক্স থেকে এরকম করে নিচ্ছে। আর নেওয়ার সময় হঠাৎ খেয়াল করে ওই মহিলাটা ওদের খাটের নিচে মানে তোষকের নিচে বেসিক্যালি ওর হাজব্যান্ডের একটা বন্দুক ছিল, পিস্তল, সো ওটা বের করে এরকম করে ধরছে আর কি, ধরে হাতটা কাঁপতেছে যে ও রিচার্ডকে খুন করবে। আর যখনই ট্রিগারটা নিচে, ভিতরে বন্দুক নাই, মানে গুলি নাই, ভিতরে বন্দুক নাই, কি করলাম। সো যখন দেখছে গুলি নাই, রিচার্ড এবার কি বলছে, হ্যাঁ তোকে তো আমি বাঁচতে দিছিলাম, তুই আমাকে খুন করার চেষ্টা করছিস। এক লাফ দিয়ে বাঘের মতো ওর গায়ের উপর ঝাঁপায় পড়ছে। ঝাঁপায় পড়ার পর সারা গায়ে ও জাস্ট মাংস যেভাবে কুচি কুচি করে, এভাবে কুচি 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 করে ওর সারা গা ছুরি দিয়ে কুবাইছে। কুবানোর সময় এরকম করে ছুরি দিয়ে উঁচা করে দুটো আইবল বের করছে, বের করে ওর জুয়েলারি বক্সে ওর দুটো আয় সাজায় রেখে ঢেকে রেখে ও চলে গেছে। বাট এই সময় যে কাজটা হয়, ওর সব এভিডেন্স যখন মুছে গেছে, বাট ওই যে বাগানের ভিতর দিয়ে হেঁটে গেছে, ও কি টাইপের স্নিকার্স পরা ছিল সেটা কিন্তু একটা ছাপ পুলিশ পেয়ে যায়। সো শুধু এটাই না, 85 সালে যেটা হয়, আরেকজন বৃদ্ধ মহিলা এরকম গাড়ি দিয়ে যাচ্ছিল, মানে না এই ঘটনারই 1 ঘন্টার ভিতরে যেটা করে, এরকম গাড়ি দিয়ে যাচ্ছিল একটা মহিলা। সো যেতে যেতে ও মনে হয় হঠাৎ করে ভয় পেয়ে যায়। সো ভাবে যে ওই মহিলাটার গাড়ি থেকে ওকে টান দিয়ে বের করে গাড়িটা নিয়ে পালা যাবে। তো মহিলাটা গাড়ি থেকে যখন বের হতে চাচ্ছিল না, ওর হাতে একটা বন্দুক ছিল, ওটাতে মহিলাটাকে গুলি করছে। গুলি করে এখন ওর আবার কি জানি মনে হয় ও আর গাড়িতে ওঠে না, খালি পায়ে দৌড়তে দৌড়তে অন্য জায়গায় চলে যায়। মানে খুবই হেভি টাইপের একটা স্টোরি আমি বলবো। মানে আমি বলার সময় মানে আমি ব্রিথ দিতে পারতেছি না, এরকম টাইপের ঘৃণা লাগতেছে আমার। ও কিভাবে মানুষ সেভাবে মারতেছে, তুমি একবার জাস্ট চিন্তা করো। তো এখন যেটা মানে ঘটনার কথাটা বলতেছি, এটা সেম বছরেই 1985 সালেই মে মাসের দিকের কাহিনী। তো একজন লোক, ওর বয়স হবে 66, তার ওয়াইফের বয়স 64, ও ডিজেবল, পঙ্গু, হাঁটতে পারে না। ওর নাম হচ্ছে লিলিয়ান। তো ওনারা দুজন একটা বাসায় থাকে। রাত্রেবেলা রিচার্ড যেটা করে, ওদের ঘরে ডাকাতি করতে ঢুকে। আর ডাকাতি করতে ঢোকার সময় প্রথম রুমেই বিলের সাথে ওর একটা হসাধস্তি হয়। তো বৃদ্ধ মানুষটা যখন ওর রুমের ভিতরে ঢুকে ওর নিজের গানটা বের করতেছিল, যেন হচ্ছে ও রিচার্ডকে মারতে পারে, এতটুকু করার আগেই রিচার্ডের হাতে গান ছিল, ওর মুখে গুলি করে ওকে মেরে ফেলছে। মেরে ফেলে ও যেটা করে, ঘরের ভিতরে যত জুয়েলারিস আছে সব কিছু সেগুলো নিয়ে সে যখন অন্য ঘরে আরও কিছু ডাকাতি করতে যাবে, সেখানে যে দেখে যে লিলিয়ান পড়ে আসছে।
64 বছরের ডিসেবল মহিলাকে সে রেপ করে, দেন তাকে মারে, এরপর সে বের হয়ে আসে। একবার চিন্তা করো কি ডেঞ্জারাস। এরপর 2 বোন একসাথে থাকে, তারা যথেষ্ট বয়স্ক হবে, মেবি 84 বয়স একজনের, আরেকজন আরেকটু কম হবে। তো ওদেরকে মনে হয় কিছুদিন ধরে ফলো করছিল রিচার্ড। সো ওদের বাড়ি থেকে আসছে, ওরা রুমটা জাস্ট খোলা, ওরা যখন দরজাটা লাগাবে ওই সুযোগে ওদের ঘরের ভিতর ঢুকে গেছে হচ্ছে গিয়া রিচার্ড। ঢুকে দৌড় দিয়ে রান্নাঘরের ভিতর চলে গেছে। রান্নাঘরের ভিতরে ঢুকেই ও ড্রয়ার মার খুঁজে একটা হাতুড়ি বের করছে, হাতুড়ি দিয়ে যে দরজা ধরে দাঁড়াইছিল ওর মুখে হাতুড়ি দিয়ে মেরে দিচ্ছে। মেরে এত মারছে ওকে হাতুড়ি দিয়ে যে ওর ফেস আর চেনা যাচ্ছে না। এদিক দিয়ে আরেকটা যে বোন ছিল ওকে এরকম দড়ি দিয়ে বেঁধে সারা শরীর হাতুড়ি দিয়ে পিটিয়ে ছেঁচে ভর্তা করে দিচ্ছে। আমার মনে হয় ডেসক্রিপশনগুলো আর বলা উচিত হবে না, মানে এত ভয়ানক ভয়ানক কাজ করছে ও লাইফে, এত নিকৃষ্টভাবে মানুষদেরকেও মারছে। এবং মেরে এরপর থেকে যেটা করে, শয়তানের যে চিহ্নটা আছে, মানে তারা আঁকা, তারপর গোল, এটা লিপস্টিক দিয়ে ওদের পায়ের ভিতরে এঁকে দিল, ওয়ালে এঁকে দিত, এরকম করে করে ও চলে যেত। তো যেটা চিন্তা করতে থাকে যে আজকাল মানাটা বড় অনেক কষ্ট হয়ে যাচ্ছে, মানে ওর একটা নিজস্ব একটা টুলসের দরকার। তো যেটাকে বলে মাশেরি, সম্ভবত এটাকে খুব অদ্ভুত একটা ছুরি, মানে এরকম টাইপের ছুরি, যেটা করে দোকানে যে এটা পারচেস করে, যে এটা হবে ওর পার্সোনাল একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে ও মানুষদেরকে খুন করা শুরু করবে। সো ইয়া, ওটা কিনে এরপর মানুষদেরকে এগুলো দিয়ে মারা শুরু করে। তো যেটা হয় এরপর, আগেও যেটা করেছে রিচার্ড ওরকমই করতে থাকে, মানে একজনের গাড়ি চুরি করে, আরেক যে ওই গাড়িটা ফেলে রেখে আরেকটা গাড়িতে যায়। তো যেতে যেতে আরেকটা বাসায় এসে ঢুকে। আমি একটা জিনিস বুঝলাম না, সবগুলো কাহিনী কিন্তু এলেতেই হচ্ছে, নিউজে তো শুনতে পাচ্ছে, সিরিয়াল কিলার করুক আর না করুক, কেউ বাসায় ঢুকে এইভাবে মানুষকে মারতেছে। ওরা এরপরও কিভাবে দরজা জানলা খোলা রাখতেছে কে জানে। হাজব্যান্ড ওয়াইফ ঘুমাচ্ছিল, হাজব্যান্ডের বয়স 66, বউয়ের বয়স 64 হবে। দুইজনকে ওই মাসেরি ওই ছোড়াটা দিয়ে কুবাতে কুবাতে মেরে ফেলে যখন বের হয়ে আসবে বলে ওয়েট এ মিনিট, মরছে না মরে নাই, তাহলে দুটো মাথায় গুলি করে আসি। তার 1 ঘন্টার ভিতরে সে আরেকটা বাসায় যায় ওই সেম রাতে। ওখানেও হাজব্যান্ড ওয়াইফ ঘুমাচ্ছিল, উপরে ওদের 8 বছরের ছেলে ঘুমাচ্ছে, নিচের তলায় হাজব্যান্ড ওয়াইফ ঘুমাচ্ছে। ওদেরকেও মানে জায়গায় মারতে মারতে স্পট ডেট করে। এরপর বাচ্চাটা যখন আওয়াজ শুনে বের হয়ে আসে যে মা কি হয়েছে, ওই সময় বাচ্চাটাকে খাপড়ি দিয়ে ধরে। আর বাই দ্য ওয়ে, বাচ্চাটা আসার আগে বাপটাকে বেঁধে রেখে ওর সামনে কিন্তু মাটাকে রেপ করে। এরপর বাচ্চাটা যখন আসে বাচ্চাটাকে মানে পিছিয়ে এরকম করে ঝুড়ি দিয়ে ধরে বলে কি তোদের বাসায় ভ্যালুয়েবল জিনিসগুলো কোথায় আছে, জাস্ট আমাকে দেখা। তোকে শয়তানের কসম তুই আমার কাছে কিছু লুকাতে পারবি না, তোদের বাসায় যা আছে সব কিছু আমাকে দিবি। বাচ্চাটা তো ভয় পেয়ে যায়, তারপর দেখায় দেয় যে কোথায় কি আছে, আর বলতে কি শয়তানের কসম কাট, আমি যখন এই জিনিসগুলো নিব তুই ঘর থেকে বেরোবি না। বাচ্চাটা হ্যাঁ বলে। সামহাও বাচ্চাটা ঘরের দরজা ফাঁকা পেয়ে বের হয়ে যায়। এরপর প্রতিবেশীকে ডাক দেয়, সবাই চিল্লাচিল্লি করতে থাকে, এদিক দিয়ে রিচার্ড তো পালাই গেছে। সাকিনা নামের একটা 25-ish এরকম এজের একজন মহিলা এবং তার হাজব্যান্ডের বয়স 31 হবে। তারা তাদের বেডরুমে ঘুমাচ্ছিল, আর চুপি চুপি তাদের রুমে সামহাও ঢুকে পড়ে রিচার্ড। ওর হাজব্যান্ডকে স্পট ডেট করে, বউকে হ্যান্ডকাপ লাগায় এবং বলে ঘরের সব যত দামি জিনিসপত্র আছে, টাকা পয়সা সব কিছু কোথায় আছে সব কিছু যেন রিচার্ডকে জানিয়ে দেয়। এবং বারবার সাকিনাকে বলতে বলে যে শয়তানের কসম কেটে বলো যখন আমি তোমার করব তুমি কোনো রকমের সাউন্ড করতে পারবা না, জাস্ট চিন্তা করো। সো সেম ওদের সাথে এগুলো করে এখান থেকে বের হয়ে যায়। এরপর বেসিক্যালি পুলিশ এবং এলে ডিটেকটিভরা বুঝতে পারে মানে যে প্যাথে জিনিসগুলো ঘটছে এটা সিরিয়াল কিলার দ্বারাই সম্ভব।
নর্মাল মানুষ এত সিমিলারিটিস ভাবে, এত কেস, আর সব কিছু কিন্তু 1985 সালের, মানে মাসে 2-3টা, একই রাতে 2-3টা সেম কাহিনী দেখছে। তো যেটা হয়, ওনারা চিন্তা করে যে এখনই আমরা যেহেতু সিরিয়াল কিলারটাকে ধরতে পারিনি, আমাদের উচিত হবে না মানুষকে ভয় দেখানো, তো ওরা জিনিসটা চুপ থাকে। বাট এদের যেসব মিডিয়া আছে ওরা ব্যাপারটা লিক করে দেয়, ওরা নাম দেয় দ্য নাইটমেয়ার, এরকম টাইপের একটা নাম দেয়, ওর নাইট স্টকার এরকম টাইপের একটা নাম দেয় ওর, দিয়ে বলে যে প্লিজ আপনারা সবাই সবার ঘরে দরজা জানলা লাগিয়ে এখন থেকে ঘুমাবেন। এরকম একটা লোক চুপিসারে মানুষের ঘরে ঢুকছে, মানুষকে খুন করছে এবং তাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। তো এই জিনিসটা দিয়ে এলএ ডিপার্টমেন্টের পুলিশ ডিটেকটিভরা অনেক রাগ করে যে কেন মিডিয়াতে জিনিসটা জানিয়ে দেওয়া হয়েছে, কারণ মানুষকে সাবধান করার সাথে সাথে কিন্তু তুমি সিরিয়াল কিলারকেও সাবধান করে দিচ্ছ। এখন কিন্তু আরও বুঝে শুনে স্টেপ নিবে, যে অলরেডি 25 জনের উপরে মানুষকে অ্যাটাক করে ফেলেছে, তার ভিতরে মনে হয় 15 জন মারা গেছে, আর কিছু মানুষের অবস্থা গুরুতর খারাপ। সো সেরকম একজনকে তুমি যখন শুনে মানে জানিয়ে ফেলেছো এতদিন ধরে, যেহেতু যে ধরা পড়েনি, এখন কিন্তু তাকে ধরা আরও টাফ হয়ে যাবে। তো রিচার্ডও কিন্তু সেম জিনিসটাই করে। সো ও বুঝতে পারে যে ওর জুতাটা হয়তো বা ওকে ধরা পড়া দিতে পারে। সো গাড়ি চালিয়ে চালিয়ে ও লস অ্যাঞ্জেলেসের বাইরে যে ক্যালিফোর্নিয়ার অনেক দূরে একটা জায়গায় যে একটা নদীর ভিতরে ওর জুতাগুলো ফেলে দিয়ে চলে আসে। আর এদিক দিয়ে যেটা হয়, পুলিশরা মানুষের কাছে শুনে ওর একটা স্কেচ বানানোর চেষ্টা করে। ও বেসিক্যালি ও তো গোল্ডেন গেট ব্রিজ বলে মনে হয় ক্যালিফোর্নিয়ার বাইরে, ওখানে যে জুতোটা ফেলে আসার পর ও সান ফ্রান্সিসকোতে কিছুদিন থাকে। কি জানি মনে হয় ও আবার চিন্তা করে যে না আমাকে এলেতেই ফিরতে হবে, মানে ও অনেকবার কিন্তু এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে, আবার ব্যাক করেছে এলেতে, মনে হয় এটার কমফোর্ট জোন ক্রাইম করার। দেন ও রাত্রেবেলা গাড়ি চালাচ্ছে খুব দ্রুত গতি, কেন বললাম স্লোতে, টুক গাড়ি চালাচ্ছে আর মানুষের বাসা দেখে বেড়াচ্ছে, মানে কার বাসায় হানা দেওয়া যায়। রাত 1টা থেকে 1:30 হবে, একটা বাসায় সে ডাকাতি করার জন্য ওর খুন করার মতলবে ঢুকে। ওই বাসায় একটা ছেলে আছে 13 বছরের জেমস। তো যেটা হয়, ও রাত্রেবেলা মনে হয় জাগনা ছিল, ওর ঘুমন্ত অবস্থায় পায়ের আওয়াজ শুনতে পায়। ও দৌড় দিয়ে নিজের রুম থেকে বাবা মার রুমে যায় আর বাবা মাকে জাগিয়ে দেয় যে মনে হয় আমাদের বাসায় নাইট স্টকার আসছে, আমি কার জানি পায়ের আওয়াজ পেয়েছি। আর এই সময় যেহেতু মিডিয়া বলে দিচ্ছে সবাইকে অ্যালার্ট থাকতে, সবাই কিন্তু একদম অ্যালার্ট। ওর বাবা যেটা করে পুরো বাসার আলো জ্বালিয়ে দেয়, বন্দুক নিয়ে আশপাশে ঘুরঘুর করতে থাকে, দেখে যে একটা লোক ঝুপের মধ্যে দিয়ে দৌড় দিয়ে টুটুটুটুটুকে দৌড় দিয়ে ওর গাড়িতে উঠার চেষ্টা করতেছে। পিচ্চিটা খাতা কলম নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, যে এরকম করে দেখতেছে গাড়ি নাম্বার এত গাড়িটা দেখতে এরকম, লোকটা দেখতে এরকম, ও জাস্ট নোট করতেছে। জাস্ট চিন্তা করো বাচ্চাটা কি ট্যালেন্টেড। তো যেটা হয়, ও গাড়ির পুরো নাম্বারটা নোট করতে পারে না, কয়েকটা নাম্বার নোট করে এরপর সকালবেলা পুলিশের কাছে যে সেটা জমা দেয়। আর ওর যা মানে ইনফরমেশন পাওয়া গেছে সব কিছু দিয়ে ওরা যেটা বের করতে পারে সেটা হচ্ছে এই লোকটার ট্রু আইডেন্টিটি। পুলিশ বেসিক্যালি ও যে গাড়িটা চালাচ্ছিল, ওরা হচ্ছে গাড়িটা উদ্ধার করতে পারে, ওখান থেকে ওর থামের কোনো ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায়, ওটা থেকে জেনে যায় যে অ্যাকচুয়াল মানুষটা রিচার্ড। পুলিশের পর যেটা করে, ওর ছবি এভরি সিঙ্গেল পোস্টার, এভরি সিঙ্গেল ম্যাগাজিন, নিউজ পেপার সব জায়গায় ছাপায়, সারাক্ষণ টিভিতে দেখাতে থাকে ওর চেহারা এবং বলতে থাকে যে এই হচ্ছে সিরিয়াল কিলার, যে যেখানে পাবেন ওকে ধরাই দিবেন, এরকম টাইপের সব কিছু দিতে থাকে। আর এদিক দিয়ে যেটা হয়, রিচার্ড মনে করে যে আমার মনে হয় এখানে থাকা উচিত হবে না, আমার ভাই যেখানে থাকে ওখানে আমি চলে যাব। তো একটা বাসে উঠে, নিজেকে ঢেকে ঢুকে বাসে উঠার পর সে রওনা দিয়েছে তার ভাইয়ের কাছে। আর ওর ভাইয়ের সাথে ফোনে কথা বলে, ওর ভাই সম্ভবত ওই যে এরিয়াতে থাকে ওখান পর্যন্ত এখনো গড়ায়নি বিষয়টা। ওর ভাই নর্মালি নাইভ থাকে, বলে যে হ্যাঁ তুমি চলে আসো। হঠাৎ করে রাস্তায় কি জানি মনে হয় যে না আমার মনে হয় ভাইয়ের কাছে যাওয়া উচিত হবে না, ও যদি জানে কিছু একটা হয়, ও আবার এলেতে ফেরত আসে। আর এটা আশা আমি বলবো মানুষের জন্য গুড নিউজ, কজ আসার পর ও বেসিক্যালি একটা পেপারের দোকানের পাশ দিয়ে যেতে থাকে, যেতে যেয়ে দেখে পুরো এলাকাতে ওর ছবি। এটা দেখে ও মানে ঘাবড়ে যায়, মানে ও কি করবে ওর ব্রেন আর কাজ করতেছে না, এখন সারা হাত পা কাঁপতেছে। তো দেখতে থাকে মানুষ গাড়ি দিয়ে যেতেছে, মানে ওর মাথা ঘুরতেছে, গাড়ির সামনে যাচ্ছে, ঝুঁকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ভয় পাচ্ছে। ধপ করে একটা মহিলার গাড়ির উপর যে পরে ও গাড়িটা খুলে ওকে গাড়িটা হাইজ্যাক করার চেষ্টা করে, ওকে
বের করে দেওয়ার চেষ্টা করে। আর এই সময় মহিলাটা চিৎকার করে উঠে, চারপাশে গাড়ি থেমে যায়, আশেপাশে লোকজন গল্প গুজব করতেছিল, ওকে দেখলো এই তো ওই লোক তো এই লোক, তো সবাই মিলে আস্তে করে ওকে ঘেরাও করে একজনের হাতে রড থাকে, ওটা দিয়ে ওর মাথায় বাড়ি মারে। ও জাস্ট চোখে মুখে কিছু দেখতে পায় না। এরপর হয় গণধোলাই দিচ্ছে, এদিক দিয়ে আরেকজন ওর হাতটা ধরে রাখছে যেন যেতে না পারে, মানে অজ্ঞান, ওকে ধরে রাখছে, ওইভাবে ঝুলতেছে। পুলিশ এসে এরপর ওকে নিয়ে যায়। ফাইনালি রিচার্ড ধরা পড়ার পর এরপর ওকে যখন মানে পুলিশ হাজতে নিয়ে যায়, মানে নিয়ে যাচ্ছে, মানে সব মিডিয়া তো এখন রিচার্ডের দিকে মুখ করা, যে কে এই লোক যে এইভাবে মানুষদেরকে নির্মমভাবে হত্যা করছে। ও হাতের ভিতরে এরকম গোল একটা সার্কেল এঁকে এরকম স্টার আঁকছে, যেটা কিনা হচ্ছে শয়তানের সাইন, ওইটা সবাইকে দেখাচ্ছে। তো এরপর যখন রিচার্ডকে পুলিশরা ধরে, হঠাৎ করে মানে জেল থেকে যে মানুষ জানতে পারে, মানে হয় কানা ঘোষা এরকম টাইপের মানুষের কাছ থেকে শুনতে পায় যে রিচার্ড মনে হয় যে কোনো একজন জাজকে, অথবা ওখানে যারা সাক্ষী দিতে আসবে, অথবা যেটাকে বলে জুরি বোর্ড বসে, যে ওখানে অনেক জাজরা থাকে, ওখানে কারো মারার চেষ্টা করতেছে। আর এই জিনিসটা শোনার পর মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। মানে মানুষ তো মানে যতই হোক, মানে যতই জাজ হোক, জুরি বোর্ড হোক, ওদেরও তো নিজেদের মানে জানের ভয় আছে, তাই না? এর ভিতরে যেটা হয়, কাকতালীয়ভাবে একজন গুলি করে মানে সে মারা গেছে আর কি, কেউ তাকে খুন করেছে। এরপর তো সবাই ভয় পেয়ে যায়, রিচার্ডের কেস নিয়ে কেউ কাজ করছে না। পরে জানা যায় যে জাজ অথবা যে জুরি বোর্ডের যে মেম্বারের আসার কথা ছিল, ওর বেসিক্যালি বয়ফ্রেন্ডের সাথে নিজের পার্সোনাল সমস্যা চলতেছিল, বয়ফ্রেন্ডকে গুলি করে মারছে। এরপর ওর কোর্টে চালান দেওয়া হয়। আর মেয়েদের কথা আমি কি বলবো, মেয়ে হয়ে কিছু মেয়ে ভাবতে থাকে রিচার্ড অনেক অ্যাট্রাকটিভ, তার প্রেমে পড়ে যায়, তাকে টাকা দেয় তার সাথে একবার দেখা করার জন্য, এবং মেয়েরা এরকম সেক্সি হয়ে ছবি তুলে রিচার্ডকে পাঠায়, লাভ লেটার লেখে। জাস্ট চিন্তা করো, নিজের একটা সেক্সি ছবি তুলে, ও রিচার্ড তুমি মন খারাপ করো না, আমি আছি তোমার জন্য, আমি জানি তুমি নির্দোষ। মেয়েরা জাস্ট প্রেমপত্র মানে ভাষায় দিচ্ছে। এর ভিতরে একটা মেয়ে থাকে যে 75টা লেটার লিখেছে তাকে, জাস্ট চিন্তা করো। তো এরকম হতে থাকে। ইভেন যে জুরি বোর্ড বসে মানে জাজদের, ওখানের একটা মহিলা মানে রিচার্ডকে দেখলে একটু এরকম করে, আর রিচার্ড ওকে দেখলে ওর দিকে হাসে, চোখ টিপ দেয়, এরকম ইশা মারে। মানে বুঝতে তো কি হইতেছে এগুলা। তো যেটা হয়, এরকম করে ওর ডেটগুলো যাচ্ছে। এরপর মানে ওকে মনে হয় 13টা মার্ডারের, 14-15টা হচ্ছে ডাকাতির, তারপরে আরও কিছু হচ্ছে মানুষকে আহত করার গুরুতরভাবে। এগুলোর সব কিছু দিয়ে ওকে ডেথ পেনাল্টিতে পাঠানো হয়। ওকে যে ডেথ পেনাল্টিতে যেটা দেওয়া হয়, যে তখনকার আগে বেসিক্যালি এরকম একটা ছিল ওদের, এরকম একটা রুমে এরকম গ্যাস দিয়ে মানুষকে মেরে ফেলা হতো। তো সেই জিনিসটা ওই মুহূর্তে আর হতো না আমেরিকাতে। তো ওকে ডেথ রোতে বসা রাখা হচ্ছে, ওকে কি মার্ডার মানে কিভাবে ওকে মেরে ফেলা হবে ওটার মানে প্ল্যানিং চলছে, বাট ও ডেথ রোতে রয়েছে। সেখানে একটা মেয়ে ওর প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করে। আর সে ভাবতে থাকে মনে প্রাণে যে ওর হাজব্যান্ড নির্দোষ, ওকে রিচার্ড বিয়েও করে। বাট বিয়ের কিছুদিন পর মেয়েটা বেসিক্যালি ওকে ডিভোর্স দেয়, কারণ ও জানতে পারে যে ওই যে 9 বছরের যে মেয়েটা খুন হয়েছিল সেটা রিচার্ডই করেছে। মানে অন্য খুনের কোনো মূল্য নাই, ওই মেয়েটা বাচ্চাকে খুন করেছে। যাই হোক, ও বুঝতে পারে ওর ভুল, তারপর ওকে জাস্ট ছেড়ে চলে যায়। এভাবে রিচার্ডের কারাগারে থাকতে থাকে। 2013 সালে বেসিক্যালি রিচার্ড মারা যায়। ও এত জীবনে মদ গাঁজা খেয়েছে, এত ড্রাগস নিয়েছে যে ওর শরীরটা নষ্ট হয়ে যায়। মেবি মানে 55-র ঘরে ও মারা গেছে, মানে 55, 56, 54 এরকম টাইপের হবে ওর বয়স। সো এই বয়সে এসে ও মারা যায়। সো এই হচ্ছে নাইট স্টকার রিচার্ডের কাহিনী। সব কাহিনী শেষেই আমি যে জিনিসটা দেখি, যে ব্যাড ইনফ্লুয়েন্স বাচ্চাদের, এবং বাচ্চারা যে ছোটোবেলায় বাবা মা থেকে অ্যাবিউজ হয়, সেখান থেকেই এরকম টাইপের
ক্রেজি মন মানসিকতা থেকেই মানুষ কিন্তু বাজে বাজে ক্রাইমে জড়িয়ে যায়। এবং রিচার্ড নিজেও একটা ইন্টারভিউ দেয় যে ওকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন মানুষকে মারার কথা চিন্তা করছো, বলে কি জানি না, ছোটোবেলায় যেভাবে অ্যাবিউজ হয়েছে, যেরকম মানে সঙ্গ পেয়েছে ও, সব মিলিয়ে ওর ব্রেনের ভিতরে এই জিনিসটার একটা ক্ষুধা জন্মায়, আর উইদাউট এনি রিজন ও মানুষের সাথে এগুলো করা শুরু করে দেয়। ও নিজেও বলেছে, মানে অবশ্যই কোনো দিক দিয়ে রিচার্ডের জন্য আমার কোনো মায়া নেই, আমি খুশি যে ও ধরা খেয়েছে, আমি খুশি হতাম অ্যাকচুয়ালি যদি ফাঁসি দেওয়া হতো, বাট আগেই ও মারা গেছে, মানে মৃত্যুর অপেক্ষা করতে করতেও মারা গেছে। সো ইয়া, এই ছিল কাহিনী। সো আমি মরাল অফ দ্য স্টোরিতে এটাই বলতে চাই, বাচ্চাকে মেরে, বাচ্চাকে মানে শাস্তি দিয়ে কখনো ভালো পড়াশোনা, ভালো বিহেভ আদায় করার চেষ্টা করবেন না। কারণ এমন হতে পারে যে আপনি আপনার বাচ্চাকে ভালো করতে যে তাকে তৈরি করতেছেন অ্যাজ এ সিরিয়াল কিলার। সো বাসায় বাচ্চাকে মেরে সিরিয়াল কিলার বানাচ্ছেন না তো? সো এটা নিজেকে জিজ্ঞাসা করুন। সো এই ছিল আজকের ভিডিও, হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিউচারে অনেক ভিডিও আসতেছে, মেকআপ টিউটোরিয়াল, অনেক ক্রেজি ক্রেজি আইডিয়া আছে, আমার সাথেই থেকো। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।